আসসালামু আলাইকুম। আমাদের আজকে সমাবেশের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, যেহেতু আমাদের রিটেন পরীক্ষা আর খুব সম্ভবত 7 থেকে 8 সপ্তাহ পর, তাই আমি আর কথা বলবো না, আমি ক্লাসটা শুরু করি। আজকে আমি যে টপিকটা পড়াবো এটা হচ্ছে সমাবেশ। এখান থেকে মূলত 3টা টাইপের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে প্রিলিকেন্দ্রিক, মানে আপনি প্রিলির জন্য যা পড়ছেন তাই। এটা হচ্ছে শীটের টাইপ 1 আর হচ্ছে টাইপ 2। এটা আমি প্রিলিমিনারিতে পড়াইছি এবং ওই ক্লাসটাও আমি আপনাদের হচ্ছে রাহাত জন্মেতে লাইভ নিছি। এই ক্লাসটা 43 পিলির গ্রুপে দেয়া আছে। নতুন করে যারা 44 পিলির গ্রুপে জয়েন করবেন তাদেরও 44 পিলিতে দেয়া আছে। তার মানে সমাবেশ থেকে যদি পিলি কেন্দ্রিক কোশ্চেন হয় তাহলে আপনার লাক খুব ভালো। এটার শীটের টাইপ 1 এবং টাইপ 2। এইটা পারার জন্য সবাই হচ্ছে 43 পিলি অথবা 44 পিলি, আমি দুইটা দিক তো আপনাদের অ্যাড হওয়ার সুযোগ করে দিছি। 43 পিলি অথবা 44 পিলি থেকে করে নেবেন। তার টাইপ 1 আর টাইপ 2 শেষ। আরেকটা প্যাটার্ন থেকে কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে গ্রুপ সমাবেশ, যেটা আমি আজকে পড়াবো। এটা হচ্ছে টাইপ 3। আরেকটা হচ্ছে যদি একটু কঠিন হয়, এটা আমি আজকে শীটে দেই নাই। এটা হচ্ছে বিন্যাস আর সমাবেশের মিক্সড প্রবলেম। এটা আমি যখন বিন্যাস পড়াবো তখন আমি এই অংশটা পড়াবো। তার মানে আমাদের সমাবেশের অংশ হচ্ছে মোট 3টা। একটা হচ্ছে প্রিলিকেন্দ্রিক, টাইপ 1 আর টাইপ 2। সবাই 43 বা 44 পিলির ক্লাস করে টাইপ 1 2টা করে নেবেন। এটার গল্প শেষ। আমি আজকে গ্রুপ সমাবেশটা পড়াই দেবো, সাথে টাইপ 4টাও পড়াই দেবো। তাহলে আমাদের সমাবেশের শীট শেষ। কিন্তু আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে কঠিন টাইপ, বিন্যাস আর সমাবেশের মিক্সড আলোচনা। এটা আমি যখন বিন্যাস পড়াবো তারপর দেখাবো। এই 3টা প্যাটার্ন থেকে কোশ্চেন হতে পারে। এটা হলে তো একদম ইজি, এটাও মোটামুটি ইজি, এটা একটু কঠিন। আশা করি আমরা বিন্যাসটা করার পর এটাও ইনশাল্লাহ পারবো। তার মানে সামারি হচ্ছে রিটেনের জন্য সমাবেশ অনেক বেশি সহজ চ্যাপ্টার, যদি একটু মনোযোগ দেন। তাহলে আমি গ্রুপ সমাবেশটা পড়াবো, সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাটা শুনে। একটা প্রশ্ন যদি গ্রুপ সমাবেশের আপনি পারেন, সবগুলা ম্যাথ আপনি পারবেন। প্রথমে আমি তাহলে 1 নম্বর ম্যাথটা করাচ্ছি। খুব ধীর স্থিরভাবে আমি ম্যাথটা করাবো। সবাই খুব মনোযোগ সহকারে 1 নম্বর ম্যাথটা বোঝার চেষ্টা করেন। টাইপ 1 এর এক্সাম্পল নাম্বার 1 কি বলছে? 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। আচ্ছা, কমিটি কত সদস্য বিশিষ্ট? 5 সদস্য বিশিষ্ট। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া, 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করতে বলছে। দেয়া আছে আমার ছাত্র দেয়া আছে কয়জন? 6 জন। আচ্ছা, আর আমার ছাত্রী দেয়া আছে কয়জন? আমার ছাত্রী দেওয়া আছে 5 জন। আচ্ছা, তাহলে গল্পটা একটু আমরা দেখি কি বলছে। 6 জন ছাত্র দিছি, 5 জন ছাত্রী দেওয়া আছে। দিয়া বলছে কমিটি কত সদস্য বিশিষ্ট? 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করতে বলছে। এইবার একটা কন্ডিশন দিবে। কন্ডিশনটা কি? এমন একটা কমিটি গঠন করেন যাতে অন্তত একজন ছাত্র ও একজন ছাত্রী অন্তর্ভুক্ত থাকে। একজন ছাত্রী অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, এই হলো আমার শর্ত। এই শর্ত দিয়ে আমার অঙ্কটা করতে হবে। অন্তত মানে কি? আমরা তো এত দিনে যাই না গেছি। অন্তত মানে কি? মিনিমাম, মানে কমপক্ষে। তার মানে কি? কমপক্ষে একজন ছাত্র এবং একজন ছাত্রী থাকাই লাগবে। তাহলে কমিটি কত সদস্য বিশিষ্ট? 5 সদস্য বিশিষ্ট। তাহলে আমি যদি একজন ছাত্র রাখি, একজন ছাত্র তো রাখতেই হবে, অন্তত একজন ছাত্র রাখাই লাগবে। তাহলে আমি যদি একজন ছাত্র রাখি তাহলে ছাত্রী থাকবে কয়জন? 4 জন। কারণ আমার কমিটি কি 5 সদস্য বিশিষ্ট না? তাহলে ছাত্র যদি একজন হয় তাহলে ছাত্রী হবে কয়জন? 4 জন। এটা হচ্ছে উপায় নাম্বার 1। আচ্ছা, তারপর বলা হয়েছে কি অন্তত একজন ছাত্রী। আচ্ছা, আমি একজন ছাত্র নিলাম, কমপক্ষে একজন ছাত্র নিলাম। আচ্ছা, এখন আমি 2 জন ছাত্র নিতে পারি না? পারি। 2 জন ছাত্র নিলে ছাত্রী হবে কজন? 3 জন। কেন? কমিটি কত সদস্য বিশিষ্ট? 5।
আমি কি 3 জন ছাত্র নিতে পারি না? পারি। তাহলে ছাত্রী হবে কয়জন? 2, কারণ কি 5 সদস্য বিশিষ্ট। আমি কি 4 জন ছাত্র নিতে পারি না? পারি। তাহলে ছাত্রী হবে কয়জন? 1 জন। তাহলে কত সদস্য বিশিষ্ট? 5। আচ্ছা, আমি কি 5 জন ছাত্র নিতে পারি না? 5 জন ছাত্রী নিলে ছাত্রী হবে কত? 0, কারণ টোটাল কমিটি হচ্ছে 5 সদস্য বিশিষ্ট। তাহলে আমি যদি 5 জন ছাত্র নেই তাহলে ছাত্রী হবে কয়জন? 0 জন। কিন্তু এই 5 নম্বরটা নেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এখানে আপনারা কন্ডিশন দিছে কমপক্ষে যেমন 1 জন ছাত্র রাখতে হবে তেমনইভাবে 1 জন ছাত্রীও রাখা লাগবে। মানে আপনার মিনিমাম 1 জন ছাত্রও থাকা লাগবে, 1 জন ছাত্রীও থাকা লাগবে। তাহলে আপনি যদি 5 আর 0 নেন তাহলে 1 জন ছাত্রী কি আর থাকতেছে? 1 জন ছাত্রী আর থাকতেছে না। তার মানে এই উপায়টা আর হবে না। এই এতটুক বোঝাটাই হচ্ছে খেলা গ্রুপ সমাবেশে। মানে এই ছকটা যদি আপনি বানাইতে পারেন অঙ্ক শেষ। তাহলে আমরা প্রথম থেকে বিষয়টা আবার আলোচনা করি। কমিটি বসে 5 সদস্য বিশিষ্ট, খুব ভালো কথা। ছাত্র দিছে কয়জন? 6 জন। ছাত্রী দিছে কয়জন? 5 জন। আচ্ছা, কন্ডিশন কি দিছে? অন্তত 1 জন ছাত্র আর 1 জন ছাত্রী থাকবে। তাহলে আমি যদি 1 জন ছাত্র রাখি, কমিটি যেহেতু 5 সদস্য বিশিষ্ট, ছাত্রী হতে হবে কত? 4। তাহলে 1 আর 4 5, 2 আর 3 5, 3 আর 2 5, 4 আর 1 5। আচ্ছা, আবার ছাত্রীও থাকা লাগবে 1 জন, তাই কিন্তু আমি 5 আর 0 নিতে পারি নাই। সবাই কি এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত বোঝার পরের গল্পটা খুব সোজা। এখন আসেন কমিটি গঠনের উপায়। উপায়টা খুব ইজি। উপায়টা হচ্ছে আপনি 6 জন থেকে নিছেন কয়জন? 1 জন। তার মানে কি 6C1 ইন্টু 5 জন থেকে নিছেন কয়জন? 4 জন। তাহলে কি 5C4। এটা একটা উপায়। 6 জন থেকে নিছি 1 জন, তাহলে 6C1। আর 5 জন থেকে নিছি 4 জন, তাহলে কি 5C4 প্লাস পরেরটা কি হবে? 6 জন থেকে নিছি 2 জন, তাহলে কি 6C2। 5 জন থেকে নিছি কয়জন? 3 জন, তাহলে হবে কি 5C3। অনুরূপভাবে এখানে আসেন, 6 জন থেকে নিলাম 3 জন, 6C3। এখানে 5 জন থেকে নিলাম কত? 2 জন, তাহলে কি 5C2। এখানে 6 জন থেকে নিলাম কয়জন? 4 জন, তাহলে কি 6C4 ইন্টু এখানে 5 জন থেকে নিলাম 1 জন, তাহলে কি 5C1। মানে 6 জন থেকে 1 জন আর 5 জন থেকে 4 জন, এই অংশটা গুণ, প্লাস 6 জন থেকে 2 জন, 5 জন থেকে 3 জন, এই অংশটা গুণ। এরকম প্রত্যেকটা গুণ করে যা বের হবে সেটা যোগফলটাই হচ্ছে অ্যান্সার। আমি ক্যালকুলেশনটা দেখাই দিতেছি কিভাবে ক্যালকুলেশনটা সহজ করে করবেন। এই পর্যন্ত কি সবাই বুঝছেন কিনা? এই ক্যালকুলেশনটা কিভাবে সহজ করে করবেন এটা আমি পুরো টাইপটা পড়ানোর উপর দেখাবো। ক্যালকুলেশন নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। ক্যালকুলেশনটা কি? 6 থেকে একবার এইটা নিবেন, 5 থেকে এইটা নিবেন, এই দুটার গুণ। 6 থেকে দ্বিতীয়টারে নিবেন, মানে প্রথমটা থেকে এইটারে নিবেন, এইটারে নিবেন, গুণ। 6 থেকে 2টা নিবেন, 5 থেকে 3টে নিবেন, গুণ। 6 থেকে 3টে নিবেন, 5 থেকে 4টে নিবেন, গুণ। 6 থেকে 4টে নিবেন, 5 থেকে 1টে নিবেন, গুণ। এখন এগুলো সবগুলা যোগফলই হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন কিভাবে করবো এটা আমি খুব সহজ করে দেখাই দিতেছি। 1 নম্বর এক্সাম্পলটা কি মোটামুটি বুঝছেন কিনা? অনেক ভালো বোঝার দরকার নাই, কারণ এরকম আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। ক্যালকুলেশনটা আমি ক্লাসের শেষে দেখাচ্ছি। সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা। সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা। মোটামুটি বুঝলেই হবে, কারণ আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, আপনার ক্লিয়ার হয়ে যাবে। একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 1 বুঝছেন নাকি। আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, একদম ক্লিয়ার। ক্যালকুলেশন একটা শিখিয়ে দেবো, একটা ক্যালকুলেশন শিখিয়ে দেবো, কোনো ঘটনাই নেই। এই ধরনের ম্যাথ আসবে, 5 পাবে, 5 থাকবে মার্ক, 5-এ 5 করতে 6-7 মিনিটও লাগবে না। গুড, গ্রুপ সমাবেশ বুঝলে তো ভালো লাগছে। আচ্ছা, তাহলে যারা বুঝছেন খুব ভালো কথা। এবার আসেন আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, কারণ গ্রুপ সমাবেশটা খুব ইম্পর্টেন্ট। এবার আসেন এক্সাম্পল নাম্বার 2। এগুলো খুব সোজা, বুঝতে পারলে এগুলোর থেকে মজা আর কিচ্ছু না। 2-এ বলা হয়েছে কি দেখেন, 4 জন মহিলা সহ 10 ব্যক্তির মধ্যে মহিলা কয়জন? 4 জন মহিলা। ব্যক্তি কয়জন? 10 জন ব্যক্তি। আচ্ছা, 10 ব্যক্তি। কমিটি কত জনের? 5 জনের। তাহলে 5 সদস্য বিশিষ্ট কমিটি। একটু দেখেন ভাই কত মজার অঙ্ক। 5 সদস্য বিশিষ্ট কমিটি, খুব ভালো কথা।
মহিলা দিছে কয়জন? 60 জন। ব্যক্তি কয়জন? 10 জন। তাহলে আমার মহিলা যদি হয় 60 জন, তাহলে টোটাল ব্যক্তি হচ্ছে 10 জন, মহিলা 60 জন, তাহলে বাকি থাকে কয়জন? 6 জন। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? আমার মহিলা বলছে 4 জন আর টোটাল ব্যক্তি বলছে 10 জন। তাহলে মহিলা যদি 4 জন হয় তাহলে বাকি থাকে আর কয়জন? 6 জন। এই পর্যন্ত গল্প শেষ। একটা কমিটি গঠন করতে বলছে, কত সদস্য বিশিষ্ট? 5 সদস্য বিশিষ্ট। এবার একটা কন্ডিশন দিছে। কন্ডিশন দিছে কি? অন্তত একজন মহিলা থাকবে, অন্তত একজন মহিলা থাকবে, অন্তত একজন মহিলা থাকবে। মানে এমন ভাবে কমিটিটা গঠন করতে হবে একজন মহিলাকে আমাকে রাখতে হবে। তাহলে প্রথম কথা আপনি একজন মহিলা রাখেন, অন্তত মানে কি কমপক্ষে একজন রাখাই লাগবে। এবার বেশি যত রাখেন, তাহলে একজন রাখলে বাকি থাকবে কয়জন? 4 জন, কারণ আপনার কমিটি 5 সদস্য বিশিষ্ট, তাহলে 1 হইলে 4। আচ্ছা যদি 2 জন মহিলা রাখি তাহলে 3 জন, 3 জন মহিলা রাখলে 2 জন, 4 জন মহিলা রাখলে 1 জন, 5 জন মহিলা রাখলে 5 জন তো মহিলা রাখাই যাবে না। কেন? টোটাল মহিলাই তো আছে 4 জন। আপনার মহিলাই আছে 4 জন, আপনি কি 5 জন নিতে পারবেন? গল্পটা কি সবাই বুঝছেন? তাহলে আপনারে বলা হয়েছে কি 4 জন মহিলা, 4 জন মহিলা সহ 10 ব্যক্তির মধ্যে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। খুব ভালো কথা। 5 সদস্য বিশিষ্ট কমিটি। তাহলে মহিলা হচ্ছে আমার 4 জন, ব্যক্তি ছিল 10 জন, তাহলে বাকি থাকে কয়জন? 6 জন। এবার বলছে কি কমপক্ষে একজন মহিলা রাখাই লাগবে। তাহলে আমি একজন মহিলা রাখলাম, তাহলে বাকি থাকবে কয়জন? 60 জন, কারণ কমিটি কি 5 সদস্য বিশিষ্ট। 1 আর 4 5, 2 আর 3 5, 3 আর 2 5, 4 আর 1 5। সবাইকে বুঝাইতে পারছি? এরপরের গল্প তো খুবই ললিপপ টাইপ গল্প। 4C1 ইন্টু 6C4, 4C2 ইন্টু 6C3, 4C3 ইন্টু 6C2, 4C4 ইন্টু 6C1। এই সবগুলোর যোগফলই হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশনটা একটা দেখিয়ে দেব, সবাই পারবেন। এখন মানে আরেকটু ইজি হয়েছে। লেখেন তো এক্সাম্পল 2 কি ডাউন হয়েছে নাকি? ভাই আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, কোনো সমস্যা নাই। সবাইরে আমি গ্রুপ সমাবেশ ইনশাল্লাহ শিখেই ছাড়বো। ফিডব্যাক দেন, এক্সাম্পল 2 কি ডাউন হয়েছে নাকি? এটা সবাই ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 2 কি বুঝছেন নাকি? এই 2 ডান লেখেন ভাইয়া, 2 ডান লেখেন, 2 ডান, 2 ডান। এক্সাম্পল 2 ডান। আচ্ছা তাহলে আমরা এক্সাম্পল 2 বুঝলাম, এই তো। আচ্ছা এবার আসেন ভাই এক্সাম্পল 3। এক্সাম্পল 3 খুব মনোযোগ সহকারে দেখেন। আমরা ইনশাআল্লাহ গ্রুপ সমাবেশ পুরোটাই আজকে শিখে ক্লাস থেকেই বিদায় নেব, ক্লাসেই শিখে ফেলবো। আচ্ছা এবার আসেন এক্সাম্পল 3। 3 কি বলছে? 3 বলা হয়েছে দেখেন 6 জন ও 8 জন খেলোয়াড়ের 2টি দল থেকে 11 জন, 6 জন আর 8 জনের 2টা দল। একটা হচ্ছে 6 জনের দল, আরেকটা হচ্ছে কি 8 জনের দল। আরে হাতের লেখা রে, 6 জনের দল, আরেকটা হচ্ছে কি 8 জনের দল। আচ্ছা 6 জনের দল আর একটা 4 জনের দল। খুব ভালো কথা। 6 জন ও 8 জন দলের খেলোয়াড়ের 2টি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি টিম গঠন করতে হবে, যাতে 6 জনের দল থেকে কমপক্ষে 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। ক্রিকেট টিমটি কত উপায়ে গঠন করা যাবে? খুব মনোযোগ সহকারে দেখেন। 6 জনের দল আর 8 জনের দলের একটা 2টা দল থেকে 11 জন খেলোয়াড়। এবার হচ্ছে খেলোয়াড় কতজন নেবে? 11 জন। আচ্ছা খুব ভালো কথা। এবার আপনারা কন্ডিশন দিছে কি 6 জনের দল থেকে, 6 জনের দল থেকে কমপক্ষে 4 জনকে নিতে হবে। 6 জনের দল থেকে আমি যদি কমপক্ষে 4 জনের, কি মিনিমাম সাইড নেওয়াই লাগবে, সাইডের কম নেওয়া লাগবে। তাহলে আমি যদি 60 জন নেই, তাহলে এখান থেকে নেবো কয়জন? 7 জন। তাহলে কি 11 জন হয়?
যদি 5 জন নেই তাহলে 6 জন, যদি 6 জন নেই তাহলে 5 জন। 7 কি নেওয়া যাবে না, কারণ লোকই তো আছে 6 জন, 7 নেবেন কিভাবে? তাহলে আপনি কন্ডিশনটা একটু দেখেন। বলা হয়েছে কি কোশ্চেনটা, 6 জন 8 জন খেলোয়াড়ের দুইটি দল থাকে, একটা দল হচ্ছে 6 জনের আর একটা দল হচ্ছে কি 8 জনের। টিমে মেম্বার থাকবে কয়জন? 11 জন। কন্ডিশন দিচ্ছে কি 6 জনের দল থেকে কমপক্ষে 4 জন রাখা লাগবে। তাহলে আমি যদি কমপক্ষে 4 জন রাখলাম, তাহলে 4 জন রাখলে এই জায়গায় থাকবে কয়জন? 7 জন। যদি 5 জন থাকে এই জায়গায় থাকবে কয়জন? 6 জন। যদি 6 জন থাকে তাহলে এখানে থাকবে কয়জন? 5 জন। এবার তো বাকি জিনিসগুলো আপনারা পারেন। তার মানে গ্রুপ সমাবেশের কোনো প্রশ্ন আসলে এতটুক পারাটাই হচ্ছে আমার মূল খেলা, এতটুক পারাটাই হচ্ছে আমার মূল খেলা। সবাই কি আমার কথা বুঝতেছেন? যদি বুঝে থাকেন আমি 4 নম্বর ম্যাথটা করাই দিই। 4 নম্বরটা মানে 40 না 41তম লিখিততে আসছে, কোশ্চেন মানে 41 লিখিততে আসছে। 4 নম্বর কোশ্চেনটা আমি করাই দিই, তাহলে সবাই কেস 1টা পারবেন। আর কেস 1 পারলে সবগুলা কেসই সবাই পারবেন, বাকিগুলো আমি দেখাই দেবো। আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা দেখি। এটা হচ্ছে 41তম না 40তম কোশ্চেন, মানে 41তম লিখিততে আসছে। 4-এ কি বলছে দেখি তো, 4 জন বোলার ও 2 জন উইকেট রক্ষক সহ মোট 16 জন খেলোয়াড় থেকে 11 জন খেলোয়াড় বাছাই করলে। আচ্ছা 60 জন বোলার, বোলার কয়জন? 4 জন। আচ্ছা উইকেট রক্ষক কয়জন? 2 জন। উইকেট রক্ষক কয়জন? 2 জন। আচ্ছা মোট 16 জন খেলোয়াড়, খেলোয়াড় কয়জন? মোট 16 জন। তাহলে আমার বলার যদি হয় 60 জন, উইকেট রক্ষক হয় যদি 2 জন, তাহলে মোট খেলোয়াড় যদি 16 জন হয়, তাহলে অন্যান্য হইবে কয়জন? 10 জন। বিষয়টা বুঝেন? আপনারে বলা হয়েছে, এক সেকেন্ড একটু, কি রান্না করতেছে? আচ্ছা বলা হয়েছে 4 জন বলার ও 2 জন উইকেট রক্ষক সহ মোট 16 জন খেলোয়াড়। তাহলে আমার বলার 60 জন, উইকেট রক্ষক 2 জন, মোট হলো কয়জন? 6 জন। খেলোয়াড় ছিল কয়জন? 16 জন। তাহলে অন্যান্য আছে কয়জন? 10 জন। আচ্ছা টিমটা করতে হবে কত জনের? 11 জনের। আচ্ছা খুব ভালো কথা। এবার আপনাদের কি কন্ডিশন দিছে? কন্ডিশন দিছে অন্তত 3 জন বলার, অন্তত 3 জন বলার এবং অন্তত 1 জন উইকেট রক্ষক থাকাই লাগবে, অন্তত 1 জন উইকেট রক্ষক থাকাই লাগবে। তাহলে আমার কন্ডিশন হচ্ছে কি, আপনি যেভাবে টিমটা বানান না কেন অন্তত 3 জন বলার আর অন্তত 1 জন উইকেট রক্ষক রাখাই লাগবে। আচ্ছা আমি তাহলে 3 জন বলার নেই, নিলাম 3 জন বলার, উইকেট রক্ষক রাখতে হবে কয়জন? 1 জন। তাহলে অন্যান্য কয়জন? 7 জন। আচ্ছা আমি যদি 3 জন বলার নেওয়ার পর 3 জন বলার নিলাম, উইকেট রক্ষক রাখলাম 1 জন, তাহলে অন্যান্য হয়েছে কয়জন? 7 জন। আচ্ছা উইকেট রক্ষক বলছে কি অন্তত 1 জন, মানে 1 জন রাখতেই হবে, 1 জনের বেশিও তো রাখা যাবে। তাহলে আপনি কি উইকেট রক্ষক 2 জন রাখতে পারেন না? তাহলে আমি উইকেট রক্ষক যদি 2 জন রাখি আর বলার যদি 3 জন রাখি, তাহলে 3 আর 2 5, তাহলে অন্যান্য থাকবে কয়জন? 6 জন। এই পর্যন্ত কি বুঝতে পারছি? আমি কমপক্ষে 3 জন বলার রাখতে বলছি, তাহলে 3 জন বলার রাখলাম, 3 জন বলার রাখতে বলছে আর কমপক্ষে 1 জন উইকেট রক্ষক রাখতে বলছে, তাহলে 3 জন বলার রাখলাম, 1 জন উইকেট রক্ষক রাখলাম, তাহলে অন্যান্যটা নিলাম। আমি তো কমপক্ষে 1 জন উইকেট রক্ষক, মানে কি আমি তো 2 জনও রাখতে পারবো, তাহলে 2 জন রাখলাম। কিন্তু উইকেট রক্ষক তো 3 রাখার সুযোগ নেই, কারণ উইকেট রক্ষক আছে 2 পর্যন্ত। আচ্ছা এখন আমি বলার 3 জন না রেখে কি 60 জন রাখতে পারি না? কারণ বলার আমার কি 60 জন না? রাখলাম 60 জন। 60 জন বলার রেখে যদি আমি 1 জন উইকেট রক্ষক রাখি, তাহলে 60 এটাকে 5, তাহলে অন্যান্য থাকবে কয়জন? 6 জন। 60 জন বলার রেখে আমি উইকেট রক্ষককে 2 জন রাখতে পারি না? তাহলে অন্যান্য কয়জন? 5 জন। এখন সাজানোর উপায় কি? 4C3 2C1 10C7, 4C3 2C2 10C6, এরকম করে সবগুলোর ইয়ে করবেন। হয়তো এই ম্যাথটা করতে 5 মিনিট, 5 মার্ক 10 বা 12 মিনিট লাগবে, ক্যালকুলেশন একটু বড় করে দিছে। সবাইকে আমার কথা বুঝছেন? কন্ডিশনের গল্প একই। এখন একজন কোশ্চেন করতে পারেন বলার 3 আর 4 নিলেন কেন? কারণ বলার তো আছেই 4 জন, 5 তো নেওয়ার সুযোগ নেই। উইকেট রক্ষক 1 আর 2 নিলেন কেন? কারণ উইকেট রক্ষক বলছে অন্তত 1 জন, তার মানে 1 জনও নিতে পারবো, 2 জনও নিতে পারবো। আমার গল্প কি পুরোটা বুঝছেন? যদি আমার গল্প পুরোটা বুঝে থাকেন তাহলে সবাই একটু ফিডব্যাক দেন, কেস 1 ডান। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 1 ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 1 ডান।
আচ্ছা, কেস 1 ডান হলে এখন পড়া অনেক ইজি হয়ে যাবে। অনেক তো অন্তত পড়াইলাম, এবার একটু সর্বাধিক পড়াই। আচ্ছা, এবার আসেন কেস 2 অঙ্ক নম্বর 6। কেস 2 অঙ্ক নম্বর 6, সব গল্প এক। কেস 2 অঙ্ক নম্বর 6। আচ্ছা, কেস 2 অঙ্ক নম্বর 6 কি বলছে একটু দেখি। 6 বলা হয়েছে 8 জন ব্যক্তি থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। আচ্ছা, কমিটি কত সদস্য বিশিষ্ট? 5 সদস্য বিশিষ্ট। খুব ভালো কথা। কতজন ব্যক্তি থেকে? 8 জন ব্যক্তি থেকে। 8 জন ব্যক্তি থেকে। আচ্ছা, তাহলে 8 জন ব্যক্তি থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে, যাতে 3 জন বিশেষ ব্যক্তি, সর্বাধিক 1 জন অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, ব্যক্তি আবার 2 ধরনের। একটা হচ্ছে বিশেষ ব্যক্তি মানে ভিআইপি, আরেকটা হচ্ছে তাহলে বিশেষ ব্যক্তি ভিআইপি, তাহলে বাকিরা কি? অবিশেষ ব্যক্তি মানে ম্যাঙ্গো পিপল, ম্যাঙ্গো অবিশেষ ব্যক্তি। আপনার বলা হয়েছে 8 জন ব্যক্তি থেকে 5 সদস্যের একটা কমিটি গঠন করতে হবে। 8 জন ব্যক্তি থেকে আমাকে কমিটিটা কত সদস্য বিশিষ্ট করতে হবে? 5। এই জায়গায় বিশেষ ব্যক্তি বলে দিচ্ছে 3 জন, মানে ভিআইপি যদি 3 জন হয় তাহলে টোটাল ব্যক্তি 8 জন, তাহলে ম্যাঙ্গো কয়জন? 5 জন, ম্যাঙ্গো পিপল। তাহলে বিশেষ ব্যক্তি পেলাম 3 জন, অবিশেষ ব্যক্তি পেলাম 5 জন। কন্ডিশন দিছে কি? বিশেষ ব্যক্তি সর্বাধিক 1 জন অন্তর্ভুক্ত থাকবে, সর্বাধিক 1 জন বিশেষ ব্যক্তির সর্বাধিক 1 জন অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, এখন আসেন মূল কথা। কমপক্ষে আর হচ্ছে কমপক্ষে, ন্যূনতম, অন্তত, এগুলো মানে হচ্ছে মিনিমাম, আর সর্বাধিক মানে হচ্ছে ম্যাক্সিমাম। ইংলিশে মনে রাখেন এভাবে। ম্যাক্সিমাম মানে কি? আপনার কাছে ম্যাক্সিমাম 1 লাখ টাকা আছে, তার মানে কি কোনো অবস্থাতে আপনার কাছে 1 লাখ টাকার উপরে নাই, হয় 1 লাখ টাকা আছে অথবা 1 লাখ টাকার নিচে আছে, অথবা আপনার কাছে সর্বাধিক 1 টাকা আছে। তার মানে কোনো অবস্থাতে আপনার কাছে 1 টাকার বেশি নেই, হয় 1 টাকা আছে অথবা 0 টাকা আছে। আর একজনের কাছে ন্যূনতম 1 টাকা আছে, তার মানে মিনিমাম তাদের একটা আছেই, এখন ঊর্ধ্বে তো 2 টাকা 3 টাকা 4 টাকা থাকতে পারে। তাহলে আমারে বলা দিছে বিশেষ ব্যক্তি সর্বাধিক 1 জন থাকবে, তার মানে 1 জনের বেশি কোনোদিন থাকবে না। তাহলে বিশেষ ব্যক্তি যদি 1 জন থাকে, কমিটি কত? 5। তাহলে অবিশেষ ব্যক্তি কয়জন? 4 জন। আচ্ছা, সর্বাধিক 1 মানে কি? 1 জনের বেশি থাকবে না, কিন্তু 1 জন অথবা 1 জনের কমও থাকতে পারে। কম থাকলে কি? 0। তাহলে 0 থাকলে হবে কি? 5। সবাই কি আমার কথা বুঝছেন? আপনি বিশেষ ব্যক্তি অবিশেষ ব্যক্তি যে কোনোটা আগে পরে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমার সর্বাধিক 1 জন বলছে মানে হচ্ছে সর্বোচ্চ 1 জন থাকবে অথবা 1 জনের কম থাকবে। তাহলে 1 জন থাকলে অবিশেষ ব্যক্তি থাকবে কজন? 4 জন। 0 আর যদি 0 জন থাকে তাহলে অবিশেষ ব্যক্তি থাকবে কজন? 5 জন। সবাই কি পার্থক্যটা বুঝছেন? তার মানে কমপক্ষে, ন্যূনতম, অন্তত, এগুলো মানে হচ্ছে মিনিমাম। এগুলো আমি বলতে বলতে টায়ার্ড, অনেকবার বলছি বিভিন্ন ব্যাচে। আর সর্বাধিক মানে হচ্ছে ম্যাক্সিমাম, মানে এর থেকে বেশি হতে পারবে না, বরং এর থেকে কম হতে পারে। আর ন্যূনতম মানে হচ্ছে এইটা হবে অথবা এটার থেকে বেশি হবে, এটার থেকে কম কোনোদিন হবে না। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন, লেখেন কেস 2 ডান। কেস 2 ডান। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে লেখেন কেস 2 ডান। কেস 2 ডান। কেস 2 ডান। আচ্ছা, এবার আসেন কেস 3 অঙ্ক নাম্বার 7। এটা করালে আমাদের টাইপ 3 পুরোটা শেষ। এরপর আমি ক্যালকুলেশন শিখাবো, কিভাবে খুব সহজে দ্রুত ক্যালকুলেশন করবেন। এটা তো অনেক ক্যালকুলেশনের বিষয় আছে। আর যদি কেউ দ্রুত না পারেন তাহলে তো নর্মাল নিয়ম আছে, ওইটাকে দেখাই দেবো। এরপর একটু স্মার্টলি করতে চাইলে কি করবেন সেটাও দেখাই দেবো। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 7। 7-এ কি বলছে? কেস 3।
আচ্ছা কেস 3 সাথে কি বলছে দেখেন, 6 জন গণিত ও 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জন গণিত আর 4 জন পদার্থবিজ্ঞান, 6 জন গণিত আর 4 জন পদার্থবিজ্ঞান, 6 জন গণিত আর 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি, 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি, 6 জন গণিত ও 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। তাহলে কমিটি কত সদস্য বিশিষ্ট? 6 সদস্য বিশিষ্ট। আচ্ছা কন্ডিশন দিছে কি? কন্ডিশন দিছে ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা, গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, মানে মেজরিটি হচ্ছে গণিতের ছাত্র হবে। আচ্ছা ভাই বিষয়টা একটু বুঝি, মেজরিটি মানেটা কি? আমার কমিটি যেহেতু 6 জনের, এখন যদি এটা সমান সমান হইতো তাহলে গণিত থাকবে 3 জন, পদার্থও থাকবে 3 জন, তাই না? যদি কমিটিতে দুটো পক্ষ সমান হইতো তাহলে গণিত থাকতো 6 জন, আমার পদার্থও থাকতো 3 জন। 6 জনের মধ্যে তাহলে গণিত থাকতো 3 জন, পদার্থ থাকতো কয়জন? 3 জন। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা তাহলে আমার গণিত 3 জন থাকতো, পদার্থও 3 জন থাকতো, কিন্তু বললে দিচ্ছি কি গণিত থাকবে বেশি, তাহলে গণিত বেশি বানাইতে হলে কি করতে হবে? গণিত 4 বানিয়ে দিতে হবে। তাহলে গণিত যদি 4 হয় তাহলে পদার্থ হবে কত? 2। গণিত যদি 5 হয় পদার্থ হবে কত? 1। গণিত যদি 6 হয় পদার্থ হবে কত? 0। সবাইকে আমার কথা বুঝছেন? আপনি আমার কথা বোঝেন নাই? বইলা দিছে গণিতের ছাত্রদের মেজরিটি দিতে হবে, মানে সংখ্যাগরিষ্ঠতা। তাহলে আমার যদি সমান সমান ভাগ হইতো 6-এর, তাহলে গণিত হইতো 3, আমার পদার্থ হইতো 3। তাহলে গণিত 3, পদার্থ 3, যদি দুইটা সমান সমান হইতো। কিন্তু বইলা দিছে গণিতরে রাখতে হবে বেশি, তাহলে গণিতরে বেশি বানাইতে হলে কি 3-এর বেশি করতে হবে। তাহলে 4 বানাবো, 4 বানাইলে পদার্থ কি 2, 5 জন হলে কি পদার্থ 1, 6 জন হলে কি পদার্থ 0। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন টাইপ 3 ডান, টাইপ 3 ডান। টাইপ 3 10টা অঙ্ক সবাই করবেন, টাইপ 3 ডান। এখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে। এখন আমি ক্যালকুলেশন শিখাবো কিভাবে খুব দ্রুত ক্যালকুলেশন করবেন। টাইপ 3 ডান লেখেন। আচ্ছা এইবার আসেন ক্যালকুলেশন। প্রথমে আসেন আমরা নর্মাল যে ক্যালকুলেশন শিখে আসছি সেই ক্যালকুলেশনটা দেখাই, তারপর আমি দেখাবো স্মার্ট ক্যালকুলেশন। রিটেনও তো মানে সমাবেশের ক্যালকুলেশন অনেক স্মার্টলি করা যায়। আচ্ছা প্রথমে আসেন, আমাদের এই ক্যালকুলেশনগুলো প্রচুর লাগবে, এই ক্যালকুলেশনগুলো আমাদের প্রচুর লাগবে। মনে করেন আপনাকে আমি বললাম 5C4 এটার মান বের করতে। প্রথমে আসেন নর্মাল ট্র্যাডিশনাল নিয়ম, সূত্র কি? NCR। NCR সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। NCR সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কি লেখা যায়? n ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস r মানে কি? 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি আসে?
5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 3 4, এই 1 1 2 2 3 3 4 4 কাটা, তার ফাইনালি এসে কত 5। যারা সমাবেশের ক্যালকুলেশনে খুবই উইক, অথবা আমি এখন যে নিয়মটা শিখাবো এটা শিখার পরও মনে হবে যে না আমরা পারি না, তারা এই নিয়মই করবেন। কারণ আপনারা 12 মিনিট সময় দিবে 5 মার্কের একটা ম্যাথের জন্য, এত সময় লাগবে না। তাহলে নর্মাল নিয়মটা কি আমরা সবাই বুঝছি? এটা হচ্ছে নর্মাল নিয়ম। এবার আসেন যদি স্মার্টলি ক্যালকুলেশন করতে চান কীভাবে করবেন, খুব মনোযোগ সহকারে দেখেন। আপনারা বলছে 5C4 বাইর করতে, আসেন আমরা অনেক শর্ট করে কীভাবে করি। 5C4, 5C4 মানে কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আসে কত 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। ছোট কত 4 ফ্যাক্টোরিয়াল, ছোট কত 4 ফ্যাক্টোরিয়াল। যেটা ছোট এটা উপরে লেখেন, লিখলাম। আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। তাহলে 1 থেকে 4 এটার কি 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান কি আমি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 লিখতে পারি? সবাই একটু বিষয়টা বোঝেন। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 5। আমার টার্গেট কি নিচে যেটা ছোট থাকবে এটার আমি উপরে লিখবো, কারণ আমি কাটাকাটি করব। আমার কথাটা বুঝেন, আমি নিচে যেটা ছোট সেটাকে উপরে লিখবো, কেন? আমি কাটাকাটি করব। আচ্ছা এখন আমি 4 ফ্যাক্টোরিয়াল লিখছি মানে কি এতটুকু মানে কি আমার 4 ফ্যাক্টোরিয়াল না, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান কি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5। তাহলে লেখেন ইন্টু 5। 1 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, তার মানে ফাইনালি কত 5। সবাইকে বুঝছেন? সবাইকে বুঝছেন? যদি বুঝে থাকেন খুব ভালো কথা, না বুঝে থাকলে আরেকটা দেখাই। আর তারপরে যদি না বোঝেন তাহলে নর্মাল যে বাংলা ক্যালকুলেশন শিখছেন সেই ক্যালকুলেশনই করবেন। মনে করেন এবার আপনার দিছে 6C4, 6C4, তাহলে উপরে আসবে কি 6 ফ্যাক্টোরিয়াল, নিচে আসবে কি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত ঠিক আছে? এবার আমার টার্গেট কি নিচে যেটা থাকবে, নিচে কি আছে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে যে থাকবে তার আমি লিখবো 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2, 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম। আচ্ছা 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 5 6। তাহলে আমি যদি 4 ফ্যাক্টোরিয়াল নিয়ে নেই, নিলাম 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে বাকি আর থাকে কি 5 আর 6। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল কি লেখা যায় 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ইন্টু 6। 4 ফ্যাক্টোরিয়াল কাটা 2 দিয়ে কাটলে 3, 3 পাশে 15। ভাইয়া যদি আপনার কাছে এটা সোজা লাগে আপনি সোজা করেন, কারণ আমি 2 লাইনে সেভ করার জন্য এটা করছি। আর কারো কাছে যদি মনে হয় যে না রে বাপ আমি এরকম করে পরীক্ষায় ভুল করতে পারি, দরকার নাই। আমার কথা কি বুঝছেন? যদি কারো কাছে মনে হয় যে এটা আমি পরীক্ষার হলে পারবো তাহলে এই নিয়মে করবেন। আর যদি মনে হয় যে না ভাই দরকার নাই, তাহলে আপনি ভাইয়া ধীরে স্থিরভাবে করেন, কারণ সমাবেশের গ্রুপ সমাবেশের কোশ্চেন আসলে 12 মিনিট জীবনও লাগবে না, আপনি যত আস্তে আস্তে ক্যালকুলেশন করেন না কেন। আমি আরও একটা ট্রিক শিখিয়ে দেবো এখন। এটা কি বুঝছেন নাকি? একটু বুঝিয়ে থাকলে লেখেন তো সি ডান। এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন সবাই সি ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু লেখেন তো সি ডান। ভাইয়া কারো কাছে যদি এটা কঠিন মনে হয় আপনি নর্মালি করেন, পরীক্ষায় অতি তাড়াতাড়ি করতে যাবে ভুল করেন না। কথা কি বুঝছেন? পরীক্ষায় তাড়াহুড়ো করতে যাবে ভুল করা যাবে না। আচ্ছা এই বন্ধু কি সবাই বুঝছেন? এবার আসেন আমরা আরেকটা জিনিস শিখবো ক্যালকুলেশনের। এবার আমরা ক্যালকুলেশনে আরেকটা জিনিস শিখবো, এইটা আপনাদের মুখে মুখে কাজে লাগবে। আচ্ছা প্রথমে এই নিয়মটাই দেখাই।
আচ্ছা এবার আপনারা মনে করেন এটা প্রায় লাগবে ভাইয়া, এটা একটু দেখেন, আমি প্রথমে ডিটেলসটা দেখি তারপর শর্টকাটটা শিখেছি। 6c1 এটা আমরা কি শিখছি, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস কি 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তারপর আমি কি বলছি, নিচে যেটা বড় থাকবে তার আমি লিখবো তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6, এটা কাটা যায়, ফাইনালি থাকে কত 6, তাই না? তাহলে 6c1 এর মান হচ্ছে 6। এটা মুখে মুখে বের করার একটা ট্রিক্স আছে, এটা একটু সবাই লিখে নেন খাতায়। এটা মুখে মুখে বের করার একটা ট্রিক্স আছে, কারণ এইটা অনেক জায়গায় লাগবে। সূত্র দুইটা সবাই একটু এভাবে লিখে নেন। সবাই একটু এটা মুখে মুখে এই জিনিসটা একটু লিখে নেন। 6c1 সমান হচ্ছে 6। দেখেন nc1 আমার যদি ইনপুট n হয় আর আউটপুট যদি 1 হয়, মাইন্ড ইট, আমার যদি ইনপুট n হয়, ইনপুট যদি n হয় আর আউটপুট যদি 1 হয়, ইনপুট যদি n হয় আর আউটপুট যদি 1 হয়, তাহলে ফাইনাল আমার অ্যান্সার হচ্ছে ইনপুট। তাহলে 6c1 অ্যান্সার কি 6। এটা আপনি যদি মুখে মনে রাখতে পারেন অনেক ক্যালকুলেশন দ্রুত করে ফেলতে পারবেন। nc1 তার মানে আমার ইনপুট n, আউটপুট যদি 1 হয় তাহলে আমার রেজাল্ট হবে কি আলটিমেটলি ইনপুট। আর আমার যদি ইনপুট আর আউটপুট দেখতে একই রকম হয়, আমার যদি ইনপুট আর আউটপুট দেখতে যদি একই রকম হয় তাহলে অ্যান্সার হচ্ছে 1। আমার যদি ইনপুট n আর আউটপুট যদি 0 হয় তাহলে অ্যান্সার হচ্ছে 1। এই দুটো একটু সবাই মুখস্থ রাখতে পারেন যদি ক্যালকুলেশনের সময় বাঁচাতে চান। আর কেউ যদি মনে করেন না ভাই মনে রাখতে চাই না, তাহলে তো আমরা মেথড শিখছিনি কীভাবে মান বের করবেন। তাহলে আমরা শিখলাম কি nc1 যদি ইনপুট হচ্ছে n আর আউটপুট যদি হয় 1 তাহলে আমার অ্যান্সার হচ্ছে ইনপুট। ইনপুট আর আউটপুট যদি দেখতে একই রকম হয়, অথবা ইনপুট n আর আউটপুট যদি 0 হয় তাহলে আমাদের অ্যান্সার হবে 1। এই হচ্ছে আমাদের পুরো ক্যালকুলেশন। সবাই যদি সব কিছু বুঝে থাকেন লেখেন সি ডান। সবাই যদি সব কিছু বুঝে থাকেন লেখেন সি ডান। সি ডান লেখার দরকার নেই, ফাইনালি লেখেন টাইপ, ফুল ডান লেখেন ভাইয়া, তাহলে বুঝবো টাইপ 3 শেষ। আমি আবারও বলে দিচ্ছি টাইপ 1 আর টাইপ 2 আমি পিলিতে পড়াইছি। আপনি 43 পিলির বেস থেকেও ক্লাসটা দেখতে পারেন, 44 পিলির বেস থেকেও দেখতে পারেন। আমি আপনাদের 44 পিলিতে অ্যাড হওয়ার সুযোগ করে দিছি। আর 3 নম্বর আমি করাইলাম টাইপ 4 এর 1 নম্বর অঙ্কটা পিলির ম্যাথ, 2 নম্বর অঙ্কটা আমি এখন করাবো। তাহলে সমাবেশের আমাদের ক্লাস শেষ, কিন্তু একটা কঠিন টপিক বাকি আছে, ওইটা পারতে হলে আবার বিন্যাস পড়া লাগবে। আমরা যখন বিন্যাস পড়ব তখন ওই টাইপটা পড়লে আমাদের পুরো সমাবেশ শেষ। তার মানে আপনি আপাতত ধরে রাখতে পারেন সমাবেশ আপনার শেষ। আর বিন্যাস শেখার পর ওইটা হচ্ছে বিন্যাস সমাবেশের কম্বাইন্ড প্যাকেজ, ওটা একটু কঠিন, ইনশাল্লাহ সহজ করে পড়াবো। একটু ফিডব্যাক দেন তো কি অবস্থা। আর আপনাদের পড়া খুব বেশি একটা বাকি নেই, আমার যা বাকি আছে সব বেসিক জিনিস বাকি, বেনচিত্র, তারপর হচ্ছে বিন্যাস, তারপর হচ্ছে আপনার উপপাদ্য ইনশাল্লাহ সহজ করে পড়ানোর চেষ্টা করবো। দেখি উপপাদ্যটা আমি কীভাবে পড়াবো, এখন আমি প্ল্যানটা করি নাই। ভিডিও বানিয়ে পড়াবো নাকি হঠাৎ করে লাইভে এসে একটা একটা করে পড়াবো, যেভাবে পড়াই উপপাদ্য সুন্দর করে পড়ানোর চেষ্টা করবো। খুব বেশি উপপাদ্য পড়ানো হবে না, যাতে আপনি খুব সহজে মনে রেখে পরীক্ষাটা দিতে পারেন। কারণ সব উপপাদ্য পড়াইলে তো আপনার মনেই থাকবে না। আচ্ছা, এই দুইটা জিনিস একটু জানতে হবে। আমি এখন একটা প্রমাণ পড়াবো, প্রমাণটা একটু কঠিন। আর ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে আর ইন্টু আর মাইনাস 1, মানে এখানে যা থাকবে এটার ফ্যাক্টোরিয়াল সমান সমান যা আছে তা তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, আর ফ্যাক্টোরিয়াল মানে কি আর দেয়া আছে লেখেন আর, আর এর থেকে এক কম কি আর মাইনাস 1। এবার এটার সাথে দেবেন ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। যা আছে তা লেখেন, লিখছি, যা আছে তা লেখেন, লিখছি। এবার পরেরটা হবে কি তার থেকে এক কম, তার থেকে এক কম দিলাম, এক কম, তার মানে কি এক বিয়োগ করা, তাহলে ফাইনালি আসে কি n মাইনাস আর প্লাস 1 n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সবাইকে এই দুইটা স্ট্রাকচার মনে রাখতে পারবেন। আর ফ্যাক্টোরিয়াল মানে কি যা আছে তা, আর ফ্যাক্টোরিয়াল মানে কি আর আছে আর লিখলাম, আর তার থেকে এক কম তাহলে আর মাইনাস 1, এটার সাথে হবে ফ্যাক্টোরিয়াল।
এন মাইনাস আর প্লাস ওয়ান যা আছে তা লিখলাম। এবার কি এটার থেকে এক কম, এটার থেকে এক কম, তাহলে ফাইনালি আসে কি এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই দুটো জিনিস কি সবাই মনে রাখতে পারবেন? যদি মনে রাখতে পারেন, এবার হচ্ছে 2 নম্বর প্রমাণটা আমরা একটু করি। এটা আমরা এই সূত্রটা আমরা হচ্ছে পিলিতে শিখছিলাম, আজকে এটার আমরা প্রমাণটা শিখবো। সবাই একটু মনোযোগ সহকারে প্রমাণটা দেখেন। আচ্ছা, বাম পক্ষে দিছে কি এনসিআর প্লাস, এভাবে আর না লিখে এভাবে লিখি এনসিআর প্লাস এনসি আর মাইনাস ওয়ান, এই সূত্রটা আমাদের প্রমাণ করতে বসে। আচ্ছা, প্রথমে আসেন এটা কি এনসিআর এর সূত্র। এনসিআর এর সূত্র কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর। তাহলে এটার সূত্র লিখলাম। এবার আসেন এটারও সূত্র লিখবো। এটাও কি এনসিআর এর সূত্র। এনসিআর এর সূত্র কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল, খুব ভালো কথা। তারপর কি আর ফ্যাক্টোরিয়াল, এটাকে আর ফ্যাক্টোরিয়াল মানে কি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এনসিআর এর সূত্র কি ভাইয়া? এনসিআর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে এন তো এন এর মতোই আছে, আর মানে কি আর মাইনাস ওয়ান, তাহলে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাকে আর মানে কি আর মাইনাস ওয়ান। এই না, আমার কথা কি বুঝছেন? আপনার এই জায়গায় সূত্র ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন আমার আর মানে দেওয়া আছে আর মাইনাস ওয়ান, তাহলে যদি আর মাইনাস ওয়ান বসান আর জায়গায়, তাহলে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর এখানে কি এন মাইনাস আর মাইনাস ওয়ান, তাহলে ফাইনালি আসে কি আর মাইনাস ওয়ান এন মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান আসে না? তাহলে ফাইনালি আমার আসলো কি এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই বন্ধু কি সবাই বুঝছেন? এই বন্ধু কি সবাই বুঝছেন? জাস্ট ফর্মুলা, এনসিআর ফর্মুলা লিখলাম আর এন সি আর মাইনাস ওয়ান, এই জায়গায় আর মানে কি আর মাইনাস ওয়ান, তাহলে আর এর জায়গায় লিখবেন আর মাইনাস ওয়ান, এই আর এর জায়গায় লিখবেন আর মাইনাস ওয়ান, লিখছি। আচ্ছা, এবার আমি আর ফ্যাক্টোরিয়াল মানে কি জানি? আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে আমি কি শিখছি? যা আছে তা এবং তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল, এটা শিখলাম না? এতটুকু মানে কি শিখছি? আর ফ্যাক্টোরিয়াল মানে কি যা আছে তা এবং তার থেকে এক কম। এতটুকু মানে কি শিখছি? যা আছে তার থেকে যা তা লিখবো আর তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল। এখন এখান থেকে দেখেন আপনি কমন যায় কি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন যায়, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কমন যায়, নিলাম আর এন ফ্যাক্টোরিয়াল কমন যায়, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কমন গেলে থাকে কি ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই পর্যন্ত সবাই বুঝে থাকলে লেখেন তো বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন যে বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন বুঝছি। সবাই একটু ফিডব্যাক দেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা। এই বন্ধু কি বুঝছেন? আচ্ছা, বুঝছেন। এবার আসেন পরের অংশটুকু করি। আচ্ছা, এইটার লসাগুটুকু একটু আমরা রাফে করে নেই। ওয়ান বাই আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা কি হবে আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে উপরে আর বাদ গেলে এন মাইনাস আর প্লাস ওয়ান
এটা বাদ দিলে থাকে প্লাস আর, এটা কাটা যায়, তাহলে ফাইনালি থাকে কি n+1 ডিভাইডেড বাই r ইন্টু n মাইনাস আর প্লাস 1। তাহলে আমি ফাইনালি এটাকে কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে আমার আসে কি n+1 ডিভাইডেড বাই r ইন্টু n মাইনাস আর প্লাস 1। আচ্ছা এই পর্যন্ত কি লিখলাম। এইবার আসেন এই জায়গা দিয়ে লিখি, আর তো লেখার জায়গা নাই। এইবার এই পুরো জিনিসটাকে আপনি যদি গুণ আকারে চিন্তা করেন, এই নিচের অংশটা একটু কাজ করেন, এই নিচের অংশটা আমি এরকম লিখতে পারি না, আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এইটার সাথে এইটারে আনতে পারি না, আবার এই n মাইনাস আর প্লাস 1 ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই কি লিখতে পারি না, পারি। আচ্ছা এতটুকু মানে আমি কি শিখছিলাম জানি, আর ফ্যাক্টোরিয়াল, এতটুকু মানে শিখছিলাম কি আর ফ্যাক্টোরিয়াল, আর এতটুকু মানে আমি কি শিখছিলাম n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত কি ঠিক আছে। আচ্ছা এবার আসেন উপরে, n ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস 1, n ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস 1, এটা সমান সমান হবে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। আপনি যখন বিয়োগের সময় কি করছিলাম, যা আছে তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল, আর এবার কি যা আছে তার সাথে আবার এক যোগ, তখন হচ্ছে কি বড়টার ফ্যাক্টোরিয়াল, এতটুকু একটু মনে রাখতে হবে। তাহলে উপরে কি হবে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখন আমার গল্প কি দেখেন, আমার ফাইনালি প্রমাণ করতে হবে কি, আমার ফাইনালি প্রমাণ করতে হবে n প্লাস 1 CR। তার মানে আমি উপরের অংশটা পাইয়া গেছি এনসিআর সূত্রের, এটাও তো এনসিআর সূত্রের একটা অংশ, ইনপুটটা n+1 আর আউটপুটটা হচ্ছে r। আমি তাহলে এনসিআর এর সূত্র ছিল কি, ইনপুটের ফ্যাক্টোরিয়াল আউটপুটের ফ্যাক্টোরিয়াল আর ইনপুট আর আউটপুটের বিয়োগফল। তাহলে আমি ইনপুট পেয়ে গেলাম, ইনপুট পেয়ে গেছি, আউটপুট পাইছি কি আর ফ্যাক্টোরিয়াল। এখন এই দুটোর বিয়োগফলটা আমি কিভাবে লিখতে পারি ভাই দেখেন তো, এই দুটার বিয়োগফল থেকে আমি এরকম লিখতে পারি না n+1 ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, এটা আমি এরকম লিখতে পারি না n+1 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আপনার গল্পটা কি ছিল এনসিআর সূত্রের, ইনপুট ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আউটপুট ফ্যাক্টোরিয়াল ইনটু ইনপুট মাইনাস আউটপুট। আমার ইনপুট হচ্ছে n+1, আউটপুট হচ্ছে আর, তাহলে কি n+1 মাইনাস আর হবে না। তাহলে এখান থেকে ফাইনালি এখন সূত্র অনুসারে কি লিখতে পারি, n+1 CR। সবাই কি আমার কথা বুঝছেন। এটা একটু কমপ্লেক্স ক্যালকুলেশন এবং একটু কঠিন আলোচনা, আমি আবার একটু ভেঙে দিচ্ছি, আপনি এনসিআর সূত্রটা একটু বোঝেন। এনসিআর সূত্রটা কি ছিল, NCR, এই n হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে ইনপুটের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আউটপুটের ফ্যাক্টোরিয়াল ইন্টু ইনপুট মাইনাস আউটপুট। তাহলে আমার এই পর্যন্ত এই লাইনটি তো সবাই একটু কম বুঝবেন, এটা আমি এখানে একটু সুন্দর করে লিখে দিই। এই যে এই লাইনটা আমি কিভাবে ভাঙলাম এটা আমি একটু বুঝাই দিই, n+1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আমি এখন এটারে এনসিআর সূত্র নেব, তাহলে এইটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট, তাহলে আমার ইনপুট মাইনাস আউটপুটের বিয়োগফল কি আনতে হবে না। তাহলে আমার ইনপুট হচ্ছে n+1, আউটপুট হচ্ছে আর, তাহলে এটাকে কি n+1 মাইনাস আর লেখা যায় না। তাহলে তো আমি সূত্র অনুসারে কি লিখতে পারি, n+1 CR। সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপ 4 ডান, এবং আজকের ক্লাসও ডান। আপনাদের পরবর্তী ক্লাস হবে আগামী বুধবার দিন, আজকে কি বার, সোমবার দিন না। আমরা চেষ্টা করবো একদিন গ্যাপ দিয়ে ক্লাস নিতে, তাহলেই শেষ হয়ে যাওয়ার কথা। হয়তো জ্যামিতি একটু পরপর নিয়ে দেবো, আশা করি খুব ভালোভাবে শেষ হবে। এবং এমনভাবে ইনশাল্লাহ এখন পড়াবো যেহেতু বেসিক চ্যাপ্টারগুলো ক্লাসে জানি পড়া হয়ে যায়। একটু ফ্র্যাঙ্কলি স্পিকিং, ক্লাসের পর আগে আজকে ক্লাসে হয়েছে, যে কজন আছেন লাইভে একটু লেখেন তো ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা, আর ক্লাসের পর আগে আজকে ক্লাসের পুরোটা হয়েছে কিনা। সবাই অন্যান্য সাবজেক্টে মনোযোগ সহকারে পড়তে থাকেন। ম্যাথে আর খুব বেশি হলে 13টা ক্লাস লাগবে। আমি 13টা ক্লাস একদিন গ্যাপ দিয়ে নিল 26 দিন। 26 দিন মানে হচ্ছে জুলাই মাসের 2,
আমরা চেষ্টা করবো কোরবানি ঈদের আগে ইনশাল্লাহ খুব ভালোভাবে শেষ করে দিতে। আর আপনাদের ইম্পর্টেন্ট জিনিস তেমন একটা কিছু বাকি নেই, বিন্যাস বাকি আছে, বেঞ্চিত্র বাকি আছে, ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো বাকি আছে। সুতরাং অন্যান্য সাবজেক্টগুলো পড়তে থাকেন, আমি ফাঁকে ফাঁকে ম্যাথগুলো ঠিক মতো করে দিলাম। উৎপাদক বিশ্লেষণ, হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ পড়তে হবে ভাইয়া, উৎপাদক বিশ্লেষণ পড়তে হবে। বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক বিশ্লেষণ, এগুলো বাদ দেওয়া যাবে না, এখান থেকে কোশ্চেন হবে সোজা। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বুধবার দিন হবে রাত 8টার সময়। টপিকস কি হবে আমি সেটা আগামীকালকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।